Okay, so thank you everyone. This is my probably fifth class or sixth class on the history of the English language, and we have already talked about Latin influence on the English language and about the Scandinavian influence on the English language. In today's class, we will try to talk about the French influence on the English language. As I have already informed you that French is one of the most influential uh, languages in the world, and many people said that French is actually much more influential than the English language itself because it is also a global language, and a very large amount of people actually speaks in French language. It's a very enriched language across the world. আমি তোমাদের আগের ক্লাসে বলেছি অলরেডি যে কেমন করে একটা ল্যাঙ্গুয়েজের সঙ্গে আর একটা ল্যাঙ্গুয়েজের কন্ট্যাক্ট হয় এবং সেই ইনফ্লুয়েন্সের মধ্যে দিয়ে আর একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রভাব বিস্তার হয়। We have already talked about the Roman occupation of the Britain, which occurs around 43 to 40 to 410 AD. এই সময়ে ল্যাটিন ইনফ্লুয়েন্স এসেছিল, আমরা জানি। এরপরে অ্যাংলো স্যাকশন ল্যাঙ্গুয়েজ যখন প্রথমবার আসে, এখান থেকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রথমবার ক্রিয়েশন হয়, জার্মানিক সেটেলমেন্টস যখন প্রথমবার আসে। এবং আমরা অলরেডি পড়েছি স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ নরওয়েজিয়ান, ড্যানিশ অ্যান্ড দ্য সুইস পিপল কামিং টু দ্য ওল্ড নর্স পিপল কামিং টু দ্য ইংল্যান্ড অ্যারাউন্ড 790 AD। ডেনলর কনসেপ্ট আমরা জেনেছি। আমরা আজকে জানবো কেমন করে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স বা অ্যাংলো নরমান, মাথায় রেখো অ্যাংলো মানে ইংলিশ, নরমান মানে ফ্রেঞ্চ, নর্থম্যান থেকে নরমান। এই নরমান কনকোয়েস্টের ফলে প্রথমবার ইংল্যান্ডে এই ফ্রেঞ্চ ভাষাটা আসে। তোমরা অনেকেই জানো না, অ্যারাউন্ড 1000 টু অ্যারাউন্ড 1200 এই নরমান ইনভেশন চলে এবং অ্যারাউন্ড 1000 টু 1300 প্রায় 1300 সাল অব্দি, যতক্ষণ না পর্যন্ত দ্য গ্রেট বিউগনিক প্লেগ বা দ্য গ্রেট ব্ল্যাক ডেথ ইংল্যান্ডে আসছে, এরকমই একটা ভয়ঙ্কর প্যান্ডেমিক যার ফলে বহু মানুষজন মারা যাচ্ছে। ততদিন পর্যন্ত কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ফ্রেঞ্চ ইংল্যান্ডে রাজ করে, মানে ইংল্যান্ডে রেইন করে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইংল্যান্ডে ডমিনেট করে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নয়। এর ফলে আমি আগের ক্লাসে বলেছিলাম, কোনো একটা ল্যাঙ্গুয়েজ আর একটা ল্যাঙ্গুয়েজ যখন যায়, তার যে নেচার অফ দ্য মাইগ্রেশনস, নেচার অফ দ্য পিপল, তার উপরে ডিপেন্ড করে কি কি লোন ওয়ার্ডস যারা নতুন ক্লাস করছো, LOANWORDS, লোন ওয়ার্ডস মানে যে সমস্ত শব্দগুলো একটা ল্যাঙ্গুয়েজ থেকে আর একটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হচ্ছে, ধার দিচ্ছে, যাচ্ছে, তাকে লোন ওয়ার্ডস বলা হয়। ফলে কোন কোন ল্যাঙ্গুয়েজ কিভাবে কোন কোন লোন ওয়ার্ডস যাবে আর একটা ল্যাঙ্গুয়েজে, সেটা ডিপেন্ড করে দ্য নেচার অফ দ্য ইনভেশনের অ্যাটাকের উপরে। আমরা অলরেডি জানি যে ল্যাটিন ইনফ্লুয়েন্স ইন ইংল্যান্ড অকার্ড বেসিক্যালি অন দ্য লেভেল অফ দ্য রিলিজিয়ন, বেসিক্যালি অন দ্য লেভেল অফ দ্য স্কলারশিপের লেভেলে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাপারটা যায়। এর ফলে যেটা ঘটে সেটা হচ্ছে, ইন কেস অফ দ্য ল্যাটিন ইনফ্লুয়েন্স, ইট ইজ বেসড অন দ্য রিলিজিয়াস নেচার অফ দ্য লোন ওয়ার্ডস। The loan words were basically religious in nature or theological and ecclesiastical in nature, while in the case of the Scandinavian, it was very much domestic in nature, because the Scandinavian people are also actually Germanic peoples. They're very much mixed with the other tribes, মানে এটা বড় ভাই এরা ছোট ভাই। স্ক্যান্ডিনেভিয়ানরাও জার্মান, ওল্ড অ্যাকচুয়ালি নর্থ জার্মান, আর এরা হচ্ছে সাউথ জার্মান, অ্যাংলো স্যাকশনরা। ফলে তাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ফান্ডামেন্টাল সিমিলারিটি ছিল। এর ফলে স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়েছে সেটা চট করে বোঝাই যায় না। দেম, দেয়ার, উই, মাদার, এই ধরনের বেসিক কিছু শব্দ স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসে। অন্যদিকে ফ্রেঞ্চ ওয়্যার অ্যাকচুয়ালি দ্য রুলিং ক্লাস। They actually came to dominate, to conquer, দখল করতে এসেছিল ফ্রেঞ্চরা নরমান কনকোয়েস্টের মধ্যে দিয়ে। এর ফলে তাদের ভাষাটা যখন ইংরেজি ভাষার মধ্যে আসে, the major most terms were judicial, legal, administrative in nature. তারা কিন্তু রুল করতে এসেছিল, তারা প্রশাসনিক দক্ষতায় সামলাতে এসেছিল গোটা ব্রিটেনকে। ফলে তাদের যে সমস্ত শব্দগুলো ফ্রেঞ্চ ভোক্যাবুলারি থেকে ইংলিশ ভোক্যাবুলারিতে এসছে, সেগুলো প্রত্যেকটাই রিলেটেড উইথ আ ভেরি সফিস্টিকেটেড অ্যান্ড টেকনিক্যাল এরিয়া। মনে থাকবে
এর এবং আমি বলছিলাম যে একটা প্যান্ডেমিক লাগে মানুষের কনসিয়াসনেসকে সামনের দিকে আনতে। যখন ব্ল্যাক ডেথ হয়, যখন লোকজনের মৃতদেহ, ডেড বডিজ চারিদিকে গোটা ব্রিটেন জুড়ে, সেটাকে সরাবার জন্য লোক পাচ্ছে না, তখনই দ্য রাইজ অফ দ্য কমন ম্যান হয়। সাধারণ মানুষকে লাগে এই ডেড বডিগুলোকে সরাতে। ফলে ব্ল্যাক ডেথের পরে আস্তে আস্তে ইংলিশ এস্টাবলিশ অ্যাজ আ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এগেন, অ্যান্ড ফ্রেঞ্চ গ্র্যাজুয়ালি হোয়াইট টাইম মানে আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে আস্তে আস্তে সরে যায়। এবং যেটা ঘটে সেটা হচ্ছে যে এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা বড় অংশ জুড়ে থেকে যায়। অলমোস্ট 29% of the words that we speak today in English are French. আগেই বলেছি অলমোস্ট 29% ল্যাটিন, 26% ওল্ড জার্মান, স্ক্যান্ডিনেভিয়ান, অ্যান্ড 4% 6% আদার ল্যাঙ্গুয়েজেস। ফলে ইংরাজি যে আজকের যে ভাষা, সেটা বিভিন্ন ভাষার সংমিশ্রণ। ইটস বেসিক্যালি আ হাইব্রিড ল্যাঙ্গুয়েজ, আ কোমিংলিং of the many languages in the world, and hence is perhaps one of the most richest languages of the world. ফলে আমি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্ট দিয়ে আজকে ক্লাস শুরু করছি, যেটা তোমাদের পরবর্তীকালে যদি তোমরা পার্সু করো হায়ার এডুকেশন, সেখানেও কাজে লাগবে। নরম্যান কনকোয়েস্ট, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের অন্যতম ইম্পর্টেন্ট ইভেন্ট। হোয়াট ইজ নরম্যান কনকোয়েস্ট? Norman conquest is actually a kind of invasion or war or the occupation of the England by an army made by the Normans, Bretons and the Flemish, basically from the French provinces. বিভিন্ন ফ্রান্সের বিভিন্ন প্রভিন্সের লোকজন নরমান ছিল, ব্রেটন ছিল, ফ্লেমিশ ছিল, ঠিক আছে। এই এই যে দেশের লোকেরা, এরা এসে ইংল্যান্ড প্রথমবার আক্রমণ করে কত সালে? 1066, মনে থাকবে 1066। কে এই আর্মি এনে আক্রমণ করে? অফকোর্স উইলিয়াম দ্য কনকারার, দ্য ডিউক অফ নরম্যান্ডি। So in 1066, in the Battle of Hastings, William the Conqueror, an army led by the Duke of the Normandy, William the Conqueror, they attacked the England with an army made up of the Normans, Bretons, and the Flemish, the men from the other French provinces, and the Battle of Hastings প্রথমবার হয়, এবং সেখানে উইলিয়াম দ্য কনকারার actually defeats the King Harold, অ্যাংলো-স্যাক্সন কিং হ্যারোল্ডকে সে হারায়, এবং হারিয়ে প্রথমবার কিন্তু হ্যারোল্ড গডউইনসন তাকে হারায়, এবং হারিয়ে তারা দখল করে ইংল্যান্ডের একটা অংশ। এবং আস্তে আস্তে তারা সাউথ ওয়ার্ক, ইংল্যান্ডের কাউন্টি লন্ডন, তারপরে বার্কহ্যাম স্টেট, ব্যাটল অফ দ্য স্ট্যামফোর্ড ব্রিজ, ব্যাটল অফ দ্য ফুলফোর্ড, ওয়ালিংফোর্ড, এই ছোট্ট ছোট্ট ব্যাটলগুলো লড়ে ইংল্যান্ডের একটা বিরাট বড় অংশ তারা দখল করে ফেলে, and they actually became the ruling class of the England. ফলে ইংল্যান্ডে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স শুরু হচ্ছে কত সাল থেকে? 1066, from 1066 AD onwards, and it is continuing up to 1300, যখন জিওফ্রে চসার লিখছেন। তার আগে অবধি 1340-এ জিওফ্রে চসারের জন্ম, 1400-তে মৃত্যু, চসারের মৃত্যুর মধ্যে দিয়ে মিডিয়েভাল পিরিয়ড শেষ হচ্ছে, এবং তারপরে আরেকজন বিরাট বড় জায়েন্ট উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হচ্ছে অ্যারাউন্ড 1564। ফলে যদি না এই ব্ল্যাক ডেথ হতো, তাহলে তো উইলিয়াম শেক্সপিয়ার ইংলিশে লিখতে পারতেন না, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তাকে লিখতে হতো। কারণ ব্ল্যাক ডেথই কেবলমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল হিসেবে এস্টাবলিশ করে। তার আগে ফ্রেঞ্চ ওয়াজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এর ফলে প্রচুর ফ্রেঞ্চ ওয়ার্ডস অ্যাজ লোন ওয়ার্ডস ঢুকে পড়ে ইংলিশ ভোকাবুলারিতে। এইটাই হচ্ছে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সের হিস্টোরিক্যাল কজ। এরপরে আজকের ক্লাসে আমরা এই টেকনিক্যাল ডিটেলের মধ্যে আমরা যাব। ফলে এই হিস্টোরিক্যাল ইভেন্ট আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। এক সেকেন্ড দাঁড়াও, আমি অ্যাডোব রিডারটা ওপেন করি, তাহলে এখানে সুবিধা ঘটবে। সেটা হচ্ছে আই ক্যান অ্যাকচুয়ালি মার্ক, আমি জায়গাগুলোতে মার্ক করতে পারবো। File materials, open with this. So as I have already told you,
a very important event, the conquest of the England, Norman conquest, occurs in 1066 by William of Normandy. It was destined to have a profound influence upon the English language because it completely changed the whole course of the language. ভাষার যে পরবর্তীকালের যে পদক্ষেপ, সেই যে স্টেপগুলো পর্যন্ত পরিবর্তন করে দিয়েছিল। আপ টু দিস পয়েন্ট, এখন অবধি আমরা যতদূর পড়েছি এই ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সের আগে পর্যন্ত, English had been more or less a pure tongue with a sprinkling of the Latin, Celtic and Danish words. Celtic, Latin, Danish words দিয়ে ইংরেজি মোটামুটি একটা বিশুদ্ধ ভাষা ছিল। But henceforth it became much more definitely a hybrid language. পরে একটা অত্যন্ত এটা হাইব্রিড ল্যাঙ্গুয়েজে পরিণত হয়। নরম্যান্ডি, যে নরম্যান্ডি থেকে এসেছিল, এটা কোথায় ছিল জেনে রাখো। নরম্যান্ডি, which was a district of the France on the northern coast, was occupied by the Norsemen who were originally Northmen. ওদের নাম ছিল নর্থম্যান কারণ তারা স্ক্যান্ডিনেভিয়ান। এই স্ক্যান্ডিনেভিয়ানদেরই একটা অংশ যারা ফ্রান্সে ছিল, ফলে তারা ফ্রেঞ্চ হয়ে গেছে, তারাই নরম্যান্ডি থেকে এসে ইংল্যান্ডে আক্রমণ। So Normandy derives its name from these bands of the Northmen who settled there in the 9th and the 10th century. ওরা 9th এবং 10th centuryতে সেটেল করেছিল এবং ইস্ট কোস্ট অফ দ্য নর্থ এবং ইস্ট কোস্ট অফ দ্য ইংল্যান্ডে তারা প্রথমবার আক্রমণ শুরু করলো। ফলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে রাজা এডওয়ার্ড দ্য কনফেসার এবং তার ছেলে অন্যদিকে উইলিয়াম দ্য কনকারার, এই উইলিয়াম দ্য কনকারার, এদের যে একটা বিরাট বড় প্রভাব আছে ইংল্যান্ডে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকে এস্টাবলিশ করা। ফলে এই যুদ্ধ হলো, যুদ্ধে হেরে গেল। আফটার দ্য নরমান কনকোয়েস্ট উইলিয়াম জিতলো। এবার ন্যাচারালি যখন একটা যুদ্ধ এরা জিতছে, এর ফলে কি হচ্ছে, উইথ দ্য নোবিলিটি অ্যান্ড দ্য ক্লার্জি স্পিকিং ফ্রেঞ্চ, এর ফলে একটা বড় অংশ তারা চার্চ এস্টাবলিশ করছে। সেই চার্চটাও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলছে, কারণ ফ্রান্স তো খ্রিস্টানাইজেশন অলরেডি হয়ে গেছে আগে। এর ফলে সেখানে চার্চ এস্টাবলিশ করছে এবং সেই চার্চের মধ্যে যারা কথা বলছে, যারা আর্ক বিশপ তারা কথা বলছে ফ্রেঞ্চে। উইথ দ্য নোবিলিটি অ্যান্ড দ্য ক্লার্জি স্পিকিং ফ্রেঞ্চ ন্যাচারালি বিকেম দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রেস্টিজ। ফ্রেঞ্চ প্রেস্টিজের ল্যাঙ্গুয়েজে পরিণত হলো এবং সেজন্যই এসি বাও, অ্যালবার্ট বাও তার বিখ্যাত বই হিস্ট্রি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলেছেন, ফর 200 years after the Norman conquest, French remained the language of the ordinary intercourse among upper classes in England. প্রত্যেক দিনের ভাষা যারা আপার ক্লাসেস ইন ইংল্যান্ড, তারা ফ্রেঞ্চ কথা বলতে শুরু করলো। ফলে একটা ক্লাস ডিভিশন ক্রিয়েট হলো বিটুইন দ্য ইংলিশ পিপল অ্যান্ড দ্য ফ্রেঞ্চ পিপল। সো এট ফার্স্ট দোজ হু স্পোক ফ্রেঞ্চ, যেরকম ভারতীয়দের একটা বড় অংশ যারা আপার ক্লাস ছিল, তোমরা পোস্ট কলোনিয়ালিজম অলরেডি পড়েছো, তারা ইংরাজি ভাষায় অভ্যস্ত হয়ে পড়েছিল। So at the first those who spoke French were those of the Norman origin, but soon through intermarriage and association with the ruling class, numerous people of the English extraction must have found it to their advantage to learn the new language. এই নতুন ভাষা শিখতে আরম্ভ করলো। Most Englishmen therefore made every effort to learn French. একটা কলোনাইজেশনের পিরিয়ডের পরে ন্যাচারালি যে কোনো ল অ্যাবাইডিং সিটিজেনরা সেই দেশের ভাষা শিখতে বাধ্য হয় বা আরম্ভ করে, এবং সেই প্রভাবই আমরা দেখতে পাচ্ছি এই ইংরেজি ভাষার মধ্যে পড়বে এবং প্রচুর পরিমাণে ফ্রেঞ্চ ওয়ার্ডস ঢুকতে আরম্ভ করবে। সো ফর এক্সাম্পল, a very large number of the words belonging to the different spheres, অনেক স্পিয়ার, একটা ইম্পর্টেন্ট স্পিয়ার করতে এসেছিল গভর্নমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, লিগাল এন্ড মিলিটারি লিগাল, কারণ এই জায়গাগুলো তো কন্ট্রোল করছে দ্য ফ্রেঞ্চ তারা। এক্লেসিয়াস্টিক্যাল মানে রিলিজিয়াস। একটু খেয়াল করবে অনেকগুলো সিনোনিম তোমরা রিলিজিয়াস শিখে পড়েছো কি, এক্লেসিয়াস্টিক্যাল, এপিস্কোপাল, থিওলজিক্যাল, রিলিজিয়াস, এগুলো প্রত্যেকটাই মানে হচ্ছে ধর্ম সংক্রান্ত, রিলেটেড টু রিলিজিয়ন। মনে থাকবে? আশা করছি মনে থাকবে। ফলে মরাল, ফুড এন্ড কুকিং, কারণ ফ্রেঞ্চরা খুব ভালো রাঁধতে পারতো, ভালো পারফিউম তৈরি করতে পারতো। গেমস এন্ড স্পোর্টস, খুব ইম্পর্টেন্ট গেমস এন্ড স্পোর্টসে তারা ইন্টারেস্টেড ছিল। অ্যান্ড নট অনলি দ্যাট, they were also very much interested in dress and fashion, art and architecture, feudalism and words of the mutual relationship. ফলে সেই সমস্ত জায়গায় যেগুলো খুব sophisticated, dress and fashion, perfume, art and architecture, food and cooking, government, administration, ecclesiastical, military origin, সেই সমস্ত জায়গাতে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স
খুব বিরাট ভাবে প্রভাব পড়তে আরম্ভ করলো। এবার আমি চলে আসছি একেবারে টেকনিক্যাল ডিসকাশন অন দ্য লিঙ্গুইস্টিক বরোয়িং অফ দ্য ফ্রেঞ্চ ওয়ার্ডস ইনটু দ্য ইংলিশ ভোকাবুলারি। প্রথমেই আমরা আলোচনা করব অল দ্য ওয়ার্ডস রিলেটিং টু দ্য গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড পলিটিক্স। প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট ওয়ার্ডস এসেছিল। কি কি আমরা এবার দেখে নেব। দ্য ফ্রেঞ্চ লেফট দ্য ওল্ড ইংলিশ ওয়ার্ডস কিং অ্যান্ড দ্য কুইন ইনট্যাক্ট। খালি কিং আর কুইন এই দুটো কথাই ইনট্যাক্ট রেখেছিল, কারণ এই দুটো ইংরেজি শব্দ, পাল্টাই। But apart from these, nearly all words relating to the government and the highest administration are French. কি ক্রাউন, ক্রাউন মানে কি সিংহাসন, রাজতন্ত্রের মেইন সিম্বল হচ্ছে ক্রাউন। স্টেট রাষ্ট্র, গভর্নমেন্ট, রেইন রাজত্ব, রেলম, রেলম means also a kind of reign, territory, sovereign, sovereign কথার মানে কি? What's the meaning of the word sovereign? বলো তোমাদের তো সার্বভৌমত্ব। What is the meaning of the word সার্বভৌমত্ব? That you are নিজস্বতা। yes নিজস্বতা yes নিজস্বতা বলতে পারো, বা স্বশাসন বলতে পারো, বা বলতে পারো স্বায়ত্ত শাসন। When a country is internally and externally free from the foreign domination, ভারতবর্ষ একটা সার্বভৌম দেশ, কারণ সেটা পাকিস্তান বা উজবেকিস্তানের দ্বারা কন্ট্রোল নয়, নিজের শাসন নিজে করতে পারে। তাকে বলা হয় মানে অ্যাকচুয়ালি দ্য পাওয়ার অফ দ্য কান্ট্রি ওয়্যার অরিজিনেটেড ফ্রম ইটস পিপল। এদের মানুষজনদের দ্বারা যেখান থেকে ক্ষমতার উৎস, তাকে সভরেন্টি বলা হয়। সভরেন্টি কথাটা পর্যন্ত ফ্রেঞ্চ ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড নয়। যারা আমার সঙ্গে পড়ছো এই মুহূর্তে, এই ক্লাসে রয়েছো, এই শব্দগুলো মনে রাখাটাই কিন্তু তোমাদের কাজ। ফলে মাথায় রেখো, হিস্ট্রি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার থেকে অনেকটাই কনসেপচুয়াল, অনেক নাম মনে রাখতে হবে কিন্তু কনসেপচুয়াল। এবং তোমরা ডিএসসি 3 দিয়ে এটা পড়েছো, পুরোটাই কনসেপচুয়াল। কিন্তু এখানে একটা বড় অংশ কিন্তু তোমাকে মেমোরাইজ করতে হবে, না করলে পরবর্তীকালে মনে রাখতে পারবে না যে কোন কোন শব্দ। ফলে আমি পড়িয়ে দেওয়ার পরেও তোমাকে সেই শব্দগুলোকে মাথায় রাখতে হবে। পাওয়ার, ক্ষমতা, মিনিস্টার মন্ত্রী, মিনিস্টার মানে মন্ত্রী হয়, আবার নোবেলিটির, আবার চার্চের মিনিস্টার হয়, দুটোই। কাউন্সিল, কাউন্সিল মিন্স দ্য অ্যাডভাইসারি বডি, অথরিটি। ইনফ্যাক্ট দ্য ওয়ার্ড পার্লামেন্ট আমরা ইউজ করি প্রত্যেকদিন, ইংলিশ পার্লামেন্ট, পৃথিবীর অন্যতম পুরনো পার্লামেন্ট, সেটা ফ্রেঞ্চ থেকে বড় করা। পিপল তোমরা প্রত্যেকদিন ইউজ করো। নেশন, জাতি, এই প্রত্যেকটা শব্দ ফ্রেঞ্চ শব্দ। ক্রাউন, স্টেট, গভর্নমেন্ট, রেইন, রেলম, সভরেন, পাওয়ার, মিনিস্টার, কাউন্সিল, অথরিটি, পার্লামেন্ট, পিপল, নেশন। মনে থাকবে। এমন এই যে সামন্ততন্ত্র বা ফিউডালিজম থেকে বেশ কয়েকটা অরিজিনেটেড ওয়ার্ড। কি কি? ফিউডালিজমের কনসেপ্টটাই প্রথমবার ব্রিটেনে, ফ্রান্স থেকে আসে। The concept of the feudalism was actually imported from the France, and hence from there a number of the words also introduced into the English vocabulary, like prince, যুবরাজ, পিয়ার, ন্যাক পিয়ার টিম আমরা ইউজ করি। পিয়ার মানে সমকক্ষ। পিয়ার কথাটা ইউজ করা হয় সামন্ততন্ত্রে আমার সমানকে সেটা বলতে। কোর্ট, courteous, related to the court, he is very much courteous, is a very courtly man. Noble, nobility, aristocracy, honor, glory, the glory is yours, তোমারই জয় হলো, সমস্ত গ্লোরি তোমার। হেরাল্ড্রি, হেরাল্ড্রি মানে কি? যে বলতে পারবে শুনি হেরাল্ড্রি মানে কি? হেরাল্ড মানে কি? হেরাল্ড মানে মেসেঞ্জার। বংশগত নয়। হেরাল্ড্রি মানে হচ্ছে অ্যানসেস্ট্রাল, হচ্ছে বংশগত। হেরাল্ড্রি হচ্ছে মেসেঞ্জার। হেরাল্ড মানে মেসেঞ্জার, যে একটা জায়গায় নিউজ আর একটা জায়গায় নিয়ে যায়। হেরাল্ড্রি হচ্ছে দ্য অ্যাক্ট অফ মেসেঞ্জারি, যে এক রাজার ইনফরমেশন অন্য রাজার কাছে নিয়ে যাচ্ছে। আমরা দেখে নেব হেরাল্ড্রি। দূত বলে যাকে স্যার, যে দূত যাকে বলে, ঠিক আছে, দূত বলে। অ্যাবসলিউটলি। সো এই যে দূতেদের যে সিস্টেম, a system by which coats of the arms and other armorial bearage are devised, described and regulated, তাকে হেরাল্ড্রি করে। মানে বেসিক্যালি এক ধরনের সেরিমনি যার মধ্যে দিয়ে এই মেসেঞ্জার ব্যাপারটা হয়। আমরা একবার হেরাল্ড মানেটা থেকে হেরাল্ড্রি এসেছে। হেরাল্ড মানে একটা সেরিমনি, যে সেরিমনিটা হেরাল্ড থেকে এসেছে। দেখে তাহলে এঞ্জেল মানেটা কি? কি বলছো?
এঞ্জেল মানেও তো দূত। এঞ্জেল হ্যাঁ, না, এঞ্জেল মানে তো মানে আমরা বলতে পারি যে মানে মানে সুপার ন্যাচারাল বিং, অলৌকিক বিং, অনেকে পরীকে এঞ্জেল বলে, ঠিক আছে? ঠিক মানে দূত নয়, ঠিক আছে? দূত পারপাস ইউজ নয়, ঠিক আছে? So herald is an official employee employed to oversee state ceremonial procedure and use armorial bearings. এটা অ্যাকচুয়ালি এখানে মেসেঞ্জার কথাটা কেন লেখা নেই আমি জানি না, কিন্তু জেনারেলি আমরা হেরাল্ডকে মেসেঞ্জার অর্থে ইউজ করি। তো যাই হোক, একটা অফিসিয়াল এমপ্লয়ি যারা স্টেটের বিভিন্ন সেরিমোনিয়াল প্রেসিডেন্স যারা দেখে তাকে হেরাল্ড বলা হয়, ঠিক আছে? ফলে এই দূত বা ডিপ্লোম্যাটিক বিষয়গুলো বা এই সেরিমনির বিষয়গুলোকে যারা দেখে তাদেরকে সেই সিস্টেমটাকে বলা হয় হেরাল্ড্রি। ফলে এই সমস্ত জিনিসগুলো, এমনকি ওল্ড ইংলিশ ওয়ার্ডস ফর এক্সাম্পল লর্ড, লেডি অ্যান্ড আর্ল, এই তিনটে শব্দকে রিটেন করা হয়, কিন্তু কাউন্ট কথাটাকে, একটা ওল্ড ফ্রেঞ্চ that is being used for the foreigners, though Earl's wife was countess, আর্লের যে ওয়াইফ তাকে কাউন্টেস বলা হতো, এবং কাউন্ট শব্দটাকেও আনা হয়। ইংলিশ নোবেলিটি যে হায়ারার্কি, তোমরা একবার যদি দেখতে চাও আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি যে ইংলিশ নোবিলিটিতে কি ধরনের হায়ারার্কি ব্যবহার করা হতো। ইংলিশ নোবিলিটি র্যাঙ্কস, গেল, ইয়েস, এইটা নয়, এইটা কি, ইয়েস, এই যে লর্ড, তারপরে ব্যারন, তারপরে ভিসকাউন্ট, তারপরে আর্ল, তারপরে মার্কুই, প্রিন্স, ডিউক, কিং, তারপরে এম্পায়ার। এটা যে সবচেয়ে বড়। এর ইকুইভ্যালেন্ট ল্যাটিনে ইম্পারেটর, ল্যাটিনে রেক্স বলা হয়, তোমরা পড়েছো ইডিপাস রেক্স, অ্যাকচুয়ালি গ্রিকেও রেক্স বলা হয়, রেক্স মানে রাজা, ইডিপাস দ্য কিং। তো লর্ড, ব্যারন, ভিসকাউন্ট, এই আর্ল শব্দটা, মার্কিউ শব্দটা, এগুলো প্রত্যেকটাই ফ্রেঞ্চ শব্দ। তাহলে বুঝতে পারছো ইংলিশ নোবিলিটির একটা বড় অংশ ফ্রেঞ্চ থেকে নেওয়া হয়ে গেছে অলরেডি, তখন অলরেডি বড় করতে আরম্ভ করা হয়েছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে লর্ড, লেডি, এই আর্ল শব্দগুলো ওল্ড ইংলিশ হলেও কাউন্ট এবং আর্লের ওয়াইফকে কাউন্টেস বলা হতে লাগলো। আমরা দেখে নেব এরপরে মিলিটারি, দ্য ওয়ার্ডস রিলেটেড টু দ্য মিলিটারি কি কি আমরা দেখে নেব। ওয়ার, বেসিক ওয়ার্ড, মিলিটারি ওয়ার্ড। পিস, ব্যাটল। সিজ, সিজ মানে কি? সিজ মানে দখল করা, কোনো একটা জায়গাকে সিজ করা, একটা আর্মির মাধ্যমে দখল করা। আর্মি, নেভি, অফিসার, লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট ফ্রেঞ্চ ওয়ার্ড, স্পেলিং খেয়াল রাখবে, LIEUTENANT, লিউটেন্যান্ট বা লেফটেন্যান্ট, উচ্চারণটা লেফটেন্যান্ট, লিউটেন্যান্ট নয়। সোলজার, এগুলো প্রত্যেকটা ফ্রেঞ্চ ওয়ার্ড, কোনোদিন জানতেই না। Some words borrowed purely as military words are now used outside the military sphere. অনেক ক্ষেত্রে অনেক শব্দটা মিলিটারির জন্য বড় করা হয়েছিল, যেরকম ডেঞ্জার, ভয়ঙ্কর খারাপ অবস্থা, ডেঞ্জার সিচুয়েশন, চ্যালেঞ্জ, এসকেপ, এই বিভিন্ন ধরনের শব্দগুলোকে কিন্তু আমরা অর্ডিনারি সিচুয়েশনে মিলিটারি বাইরেও ব্যবহার করতে আরম্ভ করেছি। মনে থাকবে, বেশ, খুবই ইম্পর্টেন্ট টার্ম এবারে ল টার্ম। ফ্রেঞ্চের টার্মগুলো মনে রাখা সহজ, কারণ প্রত্যেকটা শব্দগুলোই বেশি মানে একদম মানে অ্যাডমিনিস্ট্রেশন এবং জুডিশিয়ারি টার্মগুলো দেখলেই বোঝা যাবে ফ্রেঞ্চ শব্দ, ঠিক আছে? কারণ অন্য জায়গা থেকে এত মানে অ্যাডমিনিস্ট্রেশন বা জুডিশিয়ারিতে এত শব্দ আসেনি অন্য কোনো লোন ওয়ার্ডস থেকে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা বিরাট বড় শব্দের মানে তালিকাটা বিরাট বড়। এর ফলে সেইটাকে মাথায় রাখার জন্য কিন্তু একটু পড়াশোনা করতে হবে। বেশ, জাস্টিস, ফ্রেঞ্চ যেহেতু নরমানরা জুডিশিয়াল এরিয়াটাকে পুরো দখল করে ফেললো ক্ষমতা, তাই জাস্টিস, জাজ, এই প্রত্যেকটা শব্দ কিন্তু ফ্রেঞ্চ। জুরি, সুট, এই প্লেন্টিফ, প্লেন্টিফ মানে কি? প্লেন্টিফ বা ডিফেন্ডেন্ট, বাদী এবং বিবাদী, তাই তো? প্লেন্টিফ অ্যান্ড ডিফেন্ডেন্ট, আমরা এক্সাক্ট মিনিংটা একবার দেখে নেব। একটা কোর্টে যখন মামলা হয় তখন দুটো পক্ষ থাকে, একটা হচ্ছে প্লেন্টিফ আর একটা হচ্ছে ডিফেন্ডেন্ট। হু ইজ প্লেন্টিফ? প্লেন্টিফ, আ পারসন হু ব্রিংস আ কেস এগেইনস্ট অ্যানাদার ইন আ কোর্ট অফ ল, যে বেসিক্যালি কারোর এগেইনস্ট কেস করে, যাকে অরিজিনাল সাইড বলা হয়। একটা হচ্ছে যাকে অ্যাপিলেট সাইড বলা হয়, আর একটা হচ্ছে অরিজিনাল সাইড। অরিজিনাল সাইড হচ্ছে যার এগেইনস্টে মামলা করা হচ্ছে। তাহলে আমি যদি কোনোভাবে কোনো একটা সরকারি ডিসিশনের বিপক্ষে মামলা করি, আমি হবো প্লেন্টিফ, আই এম দ্য কমপ্লেনেন্ট, যে কমপ্লেন করছি।
আর আগে হচ্ছে ডিফেন্ডেন্ট, যে ডিফেন্ড করছে। প্লেন্টিফ অ্যান্ড ডিফেন্ডেন্ট এই দুটো শব্দই কি থেকে আসছে? ফ্রেঞ্চ ওয়ার্ডস। প্লিড করা কোর্টের মধ্যে, আই এম প্লিডিং গিলটি, আমি গিলটি নই, আই এম নট গিলটি। সামন কোর্ট থেকে ডেকে বেড়াচ্ছে, এই অর্পিতা বা শতাব্দী আমার সঙ্গে দেখা করবে কোর্টে। অ্যাটর্নি, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি মিনস দ্য লয়ার। সেশন, কোর্টে সেশন চলে, ক্রাইম, এই প্রত্যেকটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ডস। মনে থাকবে। Some law terms that have gone into the common use and belong to the ordinary vocabulary of everyday life, like marry, বিয়ে করা, marriage, prove, false, heir মানে আমার যে ইনহেরিটার, যে সম্পত্তি আমার পরবর্তীকালে ইনহেরিট করবে, এই প্রত্যেকটা শব্দ ফ্রেঞ্চ শব্দ। ডিফেন্ড, প্রিজন, ফ্রেঞ্চ শব্দ। দ্য ওয়ার্ড পেটি প্রিজন মানে ছোট্ট ভুল কাজ। পেটি জুরি, যে জুরিটার মানে কোনো মূল্য নেই, ক্ষমতাবান নয়, পেটি জুরি। এইগুলো প্রত্যেকটাই কিন্তু ফ্রেঞ্চ ওয়ার্ডস থেকে আসছে। ইনফ্যাক্ট দ্য ওয়ার্ড পানি, এই শব্দের করে ইউজ হয় না, PUNY has come from the word pucine which means inferior in rank, মানে যেটা মানে পানি মানে যার অতটা ক্ষমতা নেই, যে তলার দিকের মানুষ। সো এইভাবে প্রচুর পরিমাণে শব্দ এলো। এমনকি হেয়ার, মেল হেয়ার বা ফিমেল হেয়ার মানে মেল ইনহেরিটার, সম্পত্তি ইনহেরিট করবে, বা ফিমেল ইনহেরিটার, ফি, লেটার্স, পেটেন্ট, অ্যাটর্নি জেনারেল, এই শব্দগুলো ফ্রেঞ্চ থেকে আসছে। তাহলে জুডিশিয়ারি থেকে কোন কোন টার্ম এলো আমরা পড়ে ফেললাম। এবার আমরা চলে যাব কি কি এক্লেসিয়াস্টিক্যাল টার্ম পড়বো। এক্লেসিয়াস্টিক্যাল মানে রিলেটেড টু দ্য চার্চ, ধর্মের সঙ্গে সম্পৃক্ত কোন কোন টার্ম আছে আমরা দেখার চেষ্টা করব। French words connected with the church like religion, ধর্ম কথাটাই, রিলিজিয়ন কথাটাই ফ্রেঞ্চ, জানতে না? সার্ভিস, চার্চের সার্ভিস হয়, যেখানে লোকজনকে দাঁড়িয়ে থাকতে হয়। আমাদের যেরকম পুজো, প্রত্যেক দিনের প্রাত্যহিক পুজো হয়, চার্চের ডেইলি সার্ভিস হয়। ট্রিনিটি, আমাদের যেরকম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ওদের কি কি? ক্রাইস্ট, হোলি গোস্ট অ্যান্ড গড, জিসাস ক্রাইস্ট দ্য সেভিয়ার অ্যান্ড দ্য হোলি গোস্ট, এই তিনজনকে মিলিয়ে ট্রিনিটি বলা হয়। এটা ফ্রেঞ্চ ওয়ার্ড। সেভিয়ার, জিসাস ক্রাইস্ট দ্য সেভিয়ার, সবাইকে সেভ করবে। এঞ্জেল শব্দটা পর্যন্ত ফ্রেঞ্চ, পরি, সুপার ন্যাচারাল বিং। সেন্ট, অ্যাবি, অ্যাবি মানে যেখানে মৃতদেহ রাখা হয়। ওয়েস্টমিনিস্টার অ্যাবি ইংল্যান্ডের সব থেকে বিখ্যাত জায়গা, যেখানে প্রায় সমস্ত বিখ্যাত মানুষের গ্রেভইয়ার্ড রয়েছে। ক্লয়েস্টার, ক্লয়েস্টার হচ্ছে ক্লয়েস্টার মানে একটা ঢাকা জায়গা যেখানে গিয়ে প্রেয়ার হয়। অল্টার, বেদি, যে বেদির মধ্যে মানে পূজা অর্চনা হয়। ক্লার্জি, ফ্রায়ার, ফ্রায়ার একটা পজিশন। মিরাকল, মিরাকলও একটা আমরা রিলিজিয়ন ইউজ করি, মিরাকল অফ জিসাস ক্রাইস্ট। প্রেজ, প্রেজ করা মানে সে তার মন্ত্র উচ্চারণ করছে, প্রে, সারমন, উপদেশ দেওয়া, প্রত্যেকটাই হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ডস। এমনকি some words introduced as ecclesiastical words now belong to the common vocabulary. They were originally religious words but now used by the common man, like for example rule, lesson, save, বাঁচানো, tempt, temptation of Jesus Christ by the Satan, Satan Jesus Christকে টেম্পট করার চেষ্টা করছে, তাকে মানে বেসিক্যালি তাকে বশ করার চেষ্টা করছে। ব্লেম করা, অর্ডার, নেচার, এই প্রত্যেকটাই এক্লেসিয়াস্টিক্যাল ওয়ার্ডস হিসেবে ছিল, এখন চলে এসছে ইংলিশ ভোকাবুলারি থেকে। এবার আমরা কিছু মরাল আইডিয়াজের জন্য যে সমস্ত ফ্রেঞ্চ ওয়ার্ড, ফর এক্সাম্পল ভার্চু, ভাইস, ভার্চু ইজ এ ভেরি ভার্চুয়াস ম্যান, সে খুবই ধর্ম সম্বলিত মানুষ। কনসিয়েন্স, বিবেক। গ্রেস, ক্রুয়েল, ডিউটি, আমার যেটা কাজ। চেস্ট, হি ইজ এ ভেরি চেস্ট পারসন, চেস্ট মানে যে খুব পিওর মানুষ, যে কোনোদিন খারাপ কাজ করেনি। কোভেট, কোভেটেড, ডিজায়ার, এটা আমার ইচ্ছা, ডিজায়ার। জিলাস, পিটি, ডিসিপ্লিন, এই প্রত্যেকটা শব্দ ফ্রেঞ্চ শব্দ এসছে ইংলিশ ভোকাবুলারিতে। এছাড়াও ওয়ার্ডস ডিনোটিং রিলেশনস ইন সোসাইটি বিটুইন দ্য নরম্যানস এন্ড দ্য ফ্রেঞ্চ, বহু কমন শব্দ যেগুলো যেভাবে ফ্রেঞ্চ মানুষজনকে ইংলিশ লোকেরা অ্যাড্রেস করতো, ন্যাচারালি সম্মান দিয়ে অ্যাড্রেস করতো, বিকজ ফ্রেঞ্চ ওয়্যার দ্য রুলিং ক্লাসেস। ফলে ওয়ার্ডস লাইক, so some French words significant as these relations were introduced by the Normans, like as sir and madam. Sir, madam to French word. Master and mistress, naturally তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। command and obey, আমার অর্ডার ওবে করতে হবে, তোমাকে মানতে হবে। রিচ and poor,
riches and poverty, money, interest, cash, rent, servant, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে ফ্রেঞ্চ শব্দ। সো একই রকম ভাবে ফ্যামিলি রিলেশনশিপে আঙ্কেল, আন্ট, নেফিউ, নিস, কাজিন, এইগুলো হচ্ছে আফটার দ্য নরমান কনকোয়েস্ট ডিসপ্লেস দেয়ার নেটিভ ইকুইভ্যালেন্টস। এই শব্দগুলো আগে যা ছিল এগুলো পাল্টে গেল, এক্সেপ্ট ইন দ্য কেস অফ দ্য নেটিভ ফাদার অ্যান্ড মাদার ছাড়া এই আঙ্কেল, আন্ট, নেফিউ, নিস, কাজিন এই শব্দগুলো ইন্ট্রোডিউস হতে আরম্ভ করলো। ফলে ন্যাচারালি ফ্রেঞ্চরা খুবই এক্সপার্ট ছিল, তোমরা জানো, ইন কুকিং অ্যান্ড অ্যানিমালস। তারা কিন্তু রান্নার ক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা পালন। তারা খুব ভালো রান্না করো, এরকম স্মৃতি খুব ভালো কেক টেক বানায়। স্মৃতি কি রয়েছে? স্মৃতি মনে হচ্ছে নেই আর কি। কেক, পেস্ট্রি এই ওয়ার্ডস গুলো কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে চলেছি আর কি। দিজ আর অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ওয়ার্ডস। আমরা একটু তাকাচ্ছি ওয়ার্ডস এর দিকে। ফর এক্সাম্পল, কোর্ট ওয়ার্ডসটা কোথা থেকে এসেছে? আরেকবার। কোর্ট হাই কোর্ট, সুপ্রিম কোর্ট। কোর্ট শব্দটা ফ্রেঞ্চ। কোর্ট না, কোর্ট শব্দটা স্ক্যান্ডিনেভিয়ান। কোর্ট শব্দটা অ্যাকচুয়ালি স্ক্যান্ডিনেভিয়ান, ঠিক আছে। এবার তারপরে ব্রিটিশরা হাই আর সুপ্রিম এগুলো যোগ করেছে, ঠিক আছে। কিন্তু কোর্ট শব্দটা আমার যতদূর মনে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান, আর বাকি যা জুরিসপ্রুডেন্স এগুলো সবই ফ্রেঞ্চ। ইয়েস, রান্না, সস, তোমরা যদি ইউজ করো চিলি সস নাকি অন্য সস, বয়েল, সেদ্ধ, ফ্রাই, রোস্ট করা, টোস্ট, পেস্ট্রি, স্যুপ, জেলি, দিস আর অল ফ্রেঞ্চ ইন অরিজিন। এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস ঘটে, সেটা হচ্ছে নেমস অফ দ্য অ্যানিমালস ড্রেসড অ্যান্ড কুকড ফর দ্য টেবল, ইউজুয়ালি অফ দ্য নরমান মাস্টার্স, ওয়ার অল বরোড ফ্রম দ্য ফ্রেঞ্চ। এর ফলে একটা অদ্ভুত ডিসক্রিমিনেশন ক্রিয়েটেড হয়। তুমি হচ্ছে ফর এক্সাম্পল ইংলিশ একজন কুক, তুমি রান্না করছো, তুমি একটু ব্রিটিশ রাঁধুনি। আমি হচ্ছে একজন ফ্রেঞ্চ মাস্টার, আমি হচ্ছে ফ্রেঞ্চ রাজা। কারণ যারা অ্যাডমিনিস্ট্রেশনের লোক তারা সবাই ফ্রেঞ্চ হয়ে গিয়েছিল, আমরা জানি, আমি পড়েছি অলরেডি। এর ফলে যেটা ঘটলো সেটা হচ্ছে রান্নার ক্ষেত্রে যে মাংসটা, মানে যেটা র মেটেরিয়াল, যেটা মানে আমরা বলতে পারি এটাকে আর কি যেখান থেকে রান্নাটা তৈরি হবে বেসিক্যালি, সেই জিনিসটার নাম ইংলিশ রয়ে গেল, কিন্তু যেটা রান্না তৈরি হচ্ছে তার নামটা ফ্রেঞ্চ পাল্টে গেল। ফলে কুকিং স্টাইলটা, যে কুকিং স্টাইল রান্নাটা হচ্ছে সেইটা নামটা ফ্রেঞ্চ হয়ে গেছে, কিন্তু অরিজিনালি যে র মেটেরিয়াল, কাঁচামাল যেখান থেকে তৈরি হচ্ছে যে জিনিসটা, সেটা কিন্তু ইংলিশ হয়ে গেছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যারা রান্না করতো তারা তো একজন খুবই সাধারণ ইংলিশ ম্যান। এর ফলে যেটা ঘটলো, যে সমস্ত রান্না টেবিলে রাখা হলো সেগুলো প্রত্যেকটাই নরমান মাস্টাররা নাম দিত, এবং সেগুলো প্রত্যেকটাই ফ্রেঞ্চ নাম হতে আরম্ভ করলো। and this borrowing indicated the this borrowing actually indicated the superiority of the French cuisine. Cuisine মানে কি? CUISINE, that is the art and style of cooking. মাথায় রেখো, cuisine মানে হচ্ছে art and style of cooking. ফ্রেঞ্চ কুইজিন, ব্রিটিশ কুইজিন, বেঙ্গলি কুইজিন, বেঙ্গলি কুইজিনের মধ্যে কি পড়ে? শুক্তো, মাছ ভাত, এগুলোকে কুইজিন বলা হয়। CUISINE, কুইজিন মিন্স a culture specific use of cooking style. বাঙালি কুইজিন হচ্ছে মাছ ভাত, ব্রিটিশ হচ্ছে এগ অ্যান্ড বাটার অ্যান্ড টোস্ট। এইভাবে এই ফ্রেঞ্চ কুইজিনের বহু নতুন নতুন শব্দ আসতে আরম্ভ করলো। কি কি আমরা একবার দেখে নেব। দেখো, এর ফলে যেটা ঘটলো, so words for the animals when cooked are of French origin and bear French names such as beef. beef শব্দটা বেসিক্যালি, beef শব্দটা ফ্রেঞ্চ শব্দ। এটা মানেটা কি? cooked flesh of the ox, bull or cow. For example, beef steak. স্টেক হচ্ছে কোন একটা মাংসকে যখন আমি রোস্ট করে, তোমরা স্টেকের ছবি যদি কেউ কোনোদিন না দেখে থাকো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হোয়াট ইজ স্টিক। চিকেন স্টিক। Yes, this is actually steak. স্টেকে অ্যাকচুয়ালি গ্রিলের যে দাগটা সেটা পড়ে যাবে। This is originally a very French in origin. এটা ফ্রেঞ্চ রান্না থেকে অ্যাকচুয়ালি এসছে। যারা রান্না নিয়ে, কুইজিন নিয়ে, কুকিং স্টাইল নিয়ে ইন্টারেস্টেড, তারা পরবর্তীকালে একটু আমার বলার পরে গুগলে দেখো, বিভিন্ন কুইজিন নিয়ে পড়াশোনা করতে পারো। এটা একদম মানে একদম ব্রকলি বা
অনিয়ন বা গাজর গুলোকে একদম মানে খালি অল্প করে জাস্ট সেঁকে নিয়ে আর কি মানে গ্রিলারের মধ্যে রেখে সার্ভ করেছে। এটাকে বলে স্টেক। একটা মাংসের বড় খণ্ডকে ভেতরে ভেতরে কিন্তু একদম নরম হয়ে যাবে, তাকে বলে স্টেক। পৃথিবীর সবচেয়ে বেস্ট স্টেক হাউস রয়েছে ফ্রান্সে এবং নিউ ইয়র্ক। যদি কোনো নিউ ইয়র্ক যাও তাহলে স্টেক খেতে পারবে। ফলে ন্যাচারালি কলকাতার মতো স্টেক পাবে, এখন স্টেক শপ। আপনি একটা কি একটা আইটেম খেয়েছিলেন না, যেটা 18 রকম মিট দিয়ে তৈরি কাশ্মীরে? 18 রকমের মাংস দিয়ে তৈরি, ওটা তো কাশ্মীরি অরিজিন, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি স্টেক, ওটা বিরিয়ানি। ওটাকে এক্স্যাক্টলি বল মানে স্পেসিফিক্যালি একটা টাইপ অফ বিরিয়ানি। ওটাকে ওটাকে কাশ্মীরি ল্যাঙ্গুয়েজে বলা হয়, আমি ভুলে গেলাম কি নামটা ভুলে গেলাম। কাশ্মীরি কাশ্মীরি নামটা আসছে রে, মুখে আসছে, বেটে আসছে, মুখে আসছে। কাশ্মীরি কি বলা হয় ওই জিনিসটাকে, মানে দাঁড়াও মানে গুগল করলেই পারা যাবে। ফেমাস কাশ্মীরি ডিশ, cooked with 18 kind of meats. Famous Kashmiri dish with 18 kinds of meat. Must try Zakai Kashmiri না, কাশ্মীরি তো আসছে না। ইয়াকনি, ইয়াকনি তো আলাদা জিনিস। আমি এক্স্যাক্টলি ওই ধরনটা ভুলে গেলাম। এটা মানে মানে আলু গোস্ত এটা নয়, ওদের একটা ওটা পুরো একটা নাম আছে। রোগান জশ ওর পার ইনফ্যাক্ট একটা নাম আছে, নামটা ভুলে গেলে কাশ্মীরি ডিশ, কিন্তু আমি ওটার নামটা ভুলে গেলাম। ওটাকে ওটাকে পুরো একসঙ্গে সাজিয়ে দেয়। তো সেইটাকে বেসিক্যালি বলা হয়, সেটা তো কাশ্মীরি অন্য কথা। সো ফ্রেঞ্চ রান্নার এইটা একটা একদমই মানে মানে ব্রিটিশ ইন অরিজিন। মাথায় রেখো যে ব্রিটিশরা বেশ মানে ফ্রেঞ্চ ইন অরিজিন, মানে ইউরোপিয়ানরা বেসিক্যালি যখন খাবার টাবার খায় দে জেনারেলি ইট ইন হোয়াইট সস। ওদের খাবারগুলো বেসিক্যালি খুবই সেদ্ধ জাতীয় হয় বা রোস্টেড জাতীয় হয় বা গ্রিল জাতীয় হয়, আমাদের মতো রান্না করে না। এই যে কাইয়ের কনসেপ্ট বা গ্রেভির কনসেপ্ট কিন্তু এসেনশিয়ালি এশিয়ান ইন অরিজিন। চাইনিজরা খুব ভালো সস তৈরি করে, চিলি সস। দেখবে চাইনিজদের মাংসগুলো একই, খালি সস গুলো বদলে যায়। চিকেন কুকড ইন হট সাওয়ার সস, ফর এক্সাম্পল চিলি চিকেন মানে চিলি সসটা, তারপরে অয়েস্টার সস, এই কনসেপ্টই এসেনশিয়ালি চাইনিজ, চায়না থেকে এসছে। অন্যদিকে যদিও রাঁধে ওরা কম, সসটা করে অল্প জাস্ট ওপর থেকে ভিজিয়ে নিয়ে তুলে দেয়। আমরা ভারতীয়রা খুব বেশি করে রাঁধি, এই যে স্পাইস, এই যে এত মশলা, এটা তো ভারতীয়দের তৈরি। গরম মশলা থেকে শুরু করে সবকিছু, ক্যাডামন থেকে শুরু করে লবঙ্গ, দারুচিনি, তেজপাতা সব আমাদের তৈরি। এবং ভারতবর্ষে ইনফ্যাক্ট প্রথমবার যখন ভাস্কো ডা গামা আসে কলোনাইজ করতে, তিনি কিন্তু এই মশলাপাতির মানে মশলার ব্যবসা করতেই এসেছিলেন ভারতে। কারণ তার কাছে খবর ছিল প্রচুর মশলা পাওয়া যায় দাক্ষিণাত্যের মালাবার উপকূলে। তাহলে ভারতবর্ষের রান্না মানে খুব মানে তেল ঝাল মশলা। আমি শিওর যদি ব্রিটিশ সাহেব মোটামুটি আমাদের বাঙালি বা পাঞ্জাবি পরিবারে 1 বছর তাকে পেট খারাপ করবেই তার আর কি, কারণ ওদের রান্নাগুলোর ধরনটাই আলাদা। যদি তুমি ফর এক্সাম্পল ব্রিটিশ কুইজিন বলে সার্চ করো, ব্রিটিশ ওদের হলুদের আইডিয়াটা খুব একটা নেই, মানে আমরা যেমন আইডিয়াটা একেবারেই মানে, আর ওরা সবকিছু একটু বয়েলটা বেশি খায়। অ্যাবসলিউটলি বয়েলড এবং রোস্টেড, খানিকটা ফ্রাইড। এই যে ফর এক্সাম্পল ফিশ এন্ড চিপস, একটা টিপিক্যাল ফ্রেঞ্চ আইডিয়া, মানে ফ্রেঞ্চ এবং পরবর্তীকালে ব্রিটিশ। মাছ জাস্ট সেদ্ধ, উপরে কোটেশন দিয়ে ভাজা। হ্যাঁ বলো। জাপানিজ সুজি, জাপানিজরা জাপানিজ সুজি না একটা সে আইটেম আছে না, ফুড ডিশ আছে। সুজি সুজি সুজি। জাপানিজদের রান্নার কনসেপ্টে কিন্তু পুরোপুরি অনেকটা সেদ্ধ, ঠিক আছে, পুরোপুরি সেদ্ধের উপর দিয়ে। এই যে সানডে রোস্ট, রোস্ট বিফ এবং যাই বলুন আর তাই বলুন, বাঙালি মানে আইটেমের মতো কোনো আইটেম আমার মনে হয় না। অবশ্যই এটা আমিও মানি যে মানে রান্নার দিক থেকে আমিও বাঙালি ফুড আইটেম বেশি পছন্দ করি। তুমি সমস্ত ধরনের খাবারই খেয়েছি। আমি 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 একটা সময় তো খুবই জীবনে ফুডি ছিলাম। মানে সত্যি এরকম খুব কম দিন আছে যে আমি আমি এরকম খুবই কম রেস্টুরেন্ট ছিল 2013 থেকে 2015 সাল 17 সালের মধ্যে কলকাতাতে, যেখানে আমি খাই মানে সব জায়গায়। এরকম বিরাট মোটা ছিলাম তো আমি, ফলে খুব খেতে ভালোবাসতাম। এখন তো সব ছেড়ে দিয়েছি, অনেক বেশি হেলথ কনসিয়াস হয়ে উঠেছি আর কি। তো তখন মানে 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 আমি খাইনি এরকম কোনো জিনিস নেই। ফলে তো মানে এটাই খুবই ইন্টারেস্টিং যে সমস্ত কালচার জানতে গেলে তাদের মানে রান্না বান্না বা খাবারের বিষয়টা কিন্তু জানাটা খুব দরকার।
তো যাই হোক, ফেরত আসছি ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সে। ফলে একই রকম ভাবে ভিল কথাটা কিন্তু কাফ মানে ছোট্ট গরু অর্থে ব্যবহার করা হতো। সো রান্নার পরে ভিল, আর রান্নার হওয়ার আগে ফ্লেশ অফ দ্য কাফ অ্যাজ ফুড ইজ নোন অ্যাজ দ্য ভিল কাটলেট কথাটা ইউজ করা হয়। মাটন কথাটা দুটো অর্থে ইউজ করা হয়, শিপ অর্থে ইউজ করা হয়, আবার আমরা গোট অর্থে ইউজ করি। ওরা জেনারেলি শিপ অর্থে ইউজ করতো, কারণ তখন ইংল্যান্ডে গোট পাওয়া যেত না। সো ফ্লেশ অফ দ্য শিপ ওয়েন কুকড অ্যাজ ফুড নোন অ্যাজ দ্য মাটন, ফর এক্সাম্পল মাটন চপ। ফলে মাটনের কনসেপ্টটা কিন্তু ফ্রেঞ্চ ওয়ার্ডটা মাটন, শিপ কথাটা ইংলিশ। একই রকম ভাবে পর্ক ইজ বেসিক্যালি সোয়াইন। আমরা যেটাকে বলি হচ্ছে ভুলে গেলাম আর কি। তোমরা প্রতিদিনই দেখতে পাও পর্ককে, বেসিক্যালি হচ্ছে গোট মানে ছাগল, এই শব্দটা কোথা থেকে এসেছে? মানে এটা মানে এটা কি মানে কোথাকার শব্দ এটা? না, আমার যত ধারণা গোট শব্দটা ব্রিটিশ, কিন্তু পরবর্তীকালে গোট এদের মানে ইনভেনশন অ্যাজ আ হাইব্রিড ক্রিচার পরবর্তীকালে হয়েছে। বুঝতে পেরেছো? ও এটার জন্য একটা জায়গায় পড়েছিলাম যে মানে ফ্রেঞ্চে যারা থাকে তারা মাটন বলে আর এরা গোট বলে। তার কারণটা হচ্ছে এরা যে মানে প্রোডাক্টটার কথা বলছে সেটাকে ওরা বানিয়ে খায়, মানে ওরা এদের থেকে বেশি মাস্টারিটা প্রমাণ করতে। রাইট। সো তো এক্স্যাক্টলি এই যে পর্ক মানে বলো না, আমি খালি ঘুরিয়ে ফেলছি, বলো পাত্র। কি বললাম? শুয়োরকে আমি ওই পট শুনেছি। সো বেসিক্যালি মানে সোয়াইন নাম ছিল হচ্ছে ব্রিটিশদের, ওটা ফ্রেঞ্চে পাল্টে কি হয়ে গেল পর্ক। একই রকম ভাবে বেকন হচ্ছে পিগ, ছোট আর কি শুয়োর, তাদেরকে বেকন বলে ফ্রেঞ্চে ডাকা হচ্ছে, কারণ খাবার পদের নামটা পাল্টে গেছে। হ্যামবার্গার অ্যাবসলিউটলি রাইট ওয়ার্ড। ব্রন ফর এক্সাম্পল, ব্রন হচ্ছে ফ্লেশ অফ দ্য পিগ পুট ইন আ পট ফর প্রিজার্ভেশন, তাকে ব্রন বলা হয়। ফলে রান্নার ধরনের ভেনিশন হচ্ছে ফ্লেশ অফ দ্য ডিয়ার, ফলে ডিয়ারটা হচ্ছে ব্রিটিশ আর ভেনিশন হচ্ছে ফ্রেঞ্চ। ফলে এই যে নতুন যে বিভিন্ন ধরনের রান্নার স্টাইল, বিফ, ভিল, মাটন, পর্ক, বেকন, ব্রন, ভেনিশন, এগুলো প্রত্যেকটাই ফ্রেঞ্চ ইন অরিজিন। ফলে এরপরে যখন মাটন রান্না করবে আবার বলতে যেও না যে এটা আসলে ফ্রেঞ্চ ইন অরিজিন, তাহলে মাটটা খাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, হেন্স দ্য নেমস অফ দিস অ্যানিমালস ইন দেয়ার লাইফ টাইম, এই সমস্ত অ্যানিমালদের জীবনে মানে তাদের লাইফ টাইমে তাদের নাম ছিল অক্স, কাপ, শিপ, সোয়াইন, বোর, ডিয়ার। এরা রান্নার টেবিলে তাদের নাম পাল্টে গেল। এই সমস্ত অ্যানিমালরা ভাবতেই পারেনি যে তাদের নাম ফ্রেঞ্চরা সম্পূর্ণরূপে বদলে ফেলবে। একই রকম ভাবে ব্রেকফাস্ট, সকালবেলার খাবার, যেটা সবাইকে খেতে হয়, ইট ওয়াজ এ ভেরি হাম্বল মিল, এটা সবাই খেতেই হবে। ব্রেকফাস্ট ইংল্যান্ডে খুবই ইম্পর্টেন্ট, কারণ সকালবেলা সবাই পেটে ভর্তি করে খেয়ে নেয়, আমাদের মতো লাঞ্চ বা ডিনার অতটা ইম্পর্টেন্ট নয়। সো breakfast, so the word is English in nature, but on the other hand, dishes like various type of meal like dinner, supper, Christ's last supper, feast, these sumptuous meals enjoyed by the Norman masters, and hence they are the French words. For the dinner, supper, feast, এগুলো প্রত্যেকটাই ফ্রেঞ্চ শব্দ, ব্রেকফাস্ট ইংলিশ শব্দ। এবার আমি আলোচনা করব the words relating to the enjoyment of the life, pastimes, games and sports. অনেক শব্দ গেমস এবং স্পোর্টস থেকে, লাইফের এনজয়মেন্টের জায়গা থেকে কি কি, জয়, প্লেজার, ইজ, কমফর্ট, ডিলাইট, ফ্লাওয়ার্স, ফ্রুটস, লিজায়ার মানে উদ্বৃত্ত যে সময়, ফর এক্সাম্পল অনুকৃতি রাইটস কেসেস এট দ্য টাইম অফ দ্য লিজায়ার, অনুকৃতি নিজের লিজায়ার টাইমে নিজের উদ্বৃত্ত সময়ে প্রবন্ধ লেখে। প্যাস্টাইমস মানে যে সময়টাতে লোকজন বিভিন্ন ইনডোর গেম খেলে, ভেরিয়াস ইনডোর গেমস লাইক চেস, লাইক ফর এক্সাম্পল, এবং প্যাস্টাইমে তো ফ্যালকনকে নিয়ে ফ্যালকন কোয়ারি, মানে ফ্যালকন মানে হচ্ছে তোমাদের বাজ পাখি নিয়ে এক ধরনের খেলা হতো আর কি, যে তাকে উড়িয়ে দিয়ে সে খুঁজে পায় কিনা কোনো জিনিসটা, সেন্ট, গন্ধ শুকে জিনিসটা খুঁজে বার করা। এই যে সমস্ত গেম এবং প্যাস্টাইমস এর বিভিন্ন শব্দগুলো, কার্ডস, ডাইস, পার্টনার, ট্রাম্প, এগুলো প্রত্যেকটা কার্ড গেম, এস, ওই রুলটনের বিবি, এই স্পোর্টস, ডিউস, এই কথাগুলো প্রত্যেকটাই কিন্তু ফ্রেঞ্চ ইন অরিজিন। তাহলে বুঝতে পারছো? এবং শুধুমাত্র তাই নয়, ড্রেস এবং ফ্যাশনের ক্ষেত্রে, ফর এক্সাম্পল অ্যাপারেল মানে ড্রেস, যেটা তুমি পরে আছো, ড্রেস, কস্টিউম, গার্মেন্ট, ফ্যাশন, লাক্সারি, অ্যাডোর্ন, she will be adorned with
ভেরি লাক্সুরিয়াস গার্মেন্ট, তাকে লাক্সুরিয়াস গার্মেন্ট দিয়ে পরানো হবে। ফলে এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এই যে ড্রেস সংক্রান্ত দে আর অল ফ্রেঞ্চ ইন অরিজিন। একই রকম ভাবে ভেরিয়াস ওয়ার্ডস রিলেটিং টু দ্য আর্ট, আর্কিটেকচার এন্ড আর্টিসান লাইক আর্ট, বিউটি, কালার, যে বিভিন্ন আঁকা জিনিসপত্র, ইমেজ, ডিজাইন, ফিগার, অর্নামেন্ট, পেইন্ট, এগুলো প্রত্যেকটাই ফ্রেঞ্চ ইন অরিজিন। বিভিন্ন ধরনের আর্কিটেকচারের শব্দ, আর্ট, আর্ট মানে ফর এক্সাম্পল ব্রিলিয়েন্ট আর্ট, আর্ট মানে হচ্ছে তোমার স্তম্ভ যার উপরে দাঁড়িয়ে থাকে, টাওয়ার, টাওয়ার মানে তোমরা জানো যে এর উপর থেকে সার্ভিলিয়েন্স করা হয়, যেখান থেকে দেখা হয়। পিলার, ভল্ট, পট, পট মানেও ওই আর্টের মধ্যে দেখতে একটা জিনিস। কলাম, কলাম মানেও এক ধরনের থাম, স্তম্ভ। প্যালেস, ক্যাসেল, দুর্গ, এই প্রত্যেকটাই ফ্রেঞ্চ ইন অরিজিন। একই রকম ভাবে সেই সময় যে বিভিন্ন আর্টিসান, যেরকম টেলার, টেলার কথাটা এসছে ফ্রেঞ্চ থেকে, খুব ভালো তো যারা বস্ত্র তৈরি করে, টেলার। কার্পেন্টার, বুচার যে মাংস কাটে, ম্যাসন, ম্যাসন মানে এনিওয়ান, স্যার রাজমিস্ত্রি। রাইট, রাজমিস্ত্রি। পেইন্টার যে ছবি আঁকে, প্রত্যেকটা ফ্রেঞ্চ ইন অরিজিন। একই রকম ভাবে বেকার যে সেদ্ধ করে, মানে যে কেক তৈরি করে। মিলার, স্মিথ, স্মিথ কথাটা ইউজ করে ফর এক্সাম্পল ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে কামার, ঠিক আছে। হোয়াইট স্মিথ মানে হচ্ছে যে জুয়েলারি ক্রিয়েট করে। উইভার যে বনে, শুমেকার যে জুতো তৈরি করে। ফিশারম্যান, শেফার্ড যে ভেড়ার পালকে পরিচালনা করে, মানে ক্যাটল এবং অ্যানিমেলের পরিচর্যা করে, শেফার্ড বলা হয়। এর ফলে বেকার, মিলার, স্মিথ, উইভার, শুমেকার, শেফার্ড এই শব্দগুলো প্রত্যেকটাই ফ্রেঞ্চ ইন অরিজিন। একইভাবে ফার্নিচার, ভালো ভালো ফার্নিচার, টেবিল, চেয়ার, এগুলো সব ফ্রেঞ্চ ইন অরিজিন। কিন্তু হাম্বল স্টুল, তোমাদের যে তোমরা টুল বলো, বাট অ্যাকচুয়ালি বলে যে স্টুল, STLL, স্টুল মানে ছোট্ট মতো টুল যেখানে আমরা বসি, সেই ছোট্ট জিনিসটা হচ্ছে ইংলিশ। আর বড় টেবিল, চেয়ার এইসব হচ্ছে ফ্রেঞ্চ। বুঝতে পারছো? এমনকি দুঃখ হলে, যন্ত্রণা হলে, ডেইলি যে ওয়ার্ডস অফ এক্সক্লামেশন ইউজড ইন এভরিডে লাইফ, ছোট মানুষ, ছোটখাটো লোকেদের তো, লোয়ার ক্লাসের মানুষের তো মানে ভালোবাসা, দুঃখ, যন্ত্রণা এসব তো থাকতে নেই, বড় লোকেদেরই থাকতে হয়। এর ফলে যত ওয়ার্ডস অফ এক্সক্লামেশন সবই ফ্রেঞ্চ। অ্যালাস, শিওর, অ্যাডিউ, বাই বাই। সো ভেরি ভেরি, যেটা ইংলিশে ভেরি হয়ে গেছে, ঠিক আছে। এই প্রত্যেকটা শব্দ, সার্টেস, সার্টেস হচ্ছে ওফো হলো না, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে ফ্রেঞ্চ। একই রকম ভাবে এয়ার, এজ, বিস্ট দানব, চেঞ্জ, চিয়ার, কভার, ক্রাই, লার্জ, ল্যাটার, লেটার। ল্যাটার মানে কি? পরে, লেটার মানে হচ্ছে চিঠি, ঠিক আছে। প্লেস, পয়েন্ট, টার্ন, এই প্রত্যেকটা শব্দ পরবর্তীকালে ফ্রেঞ্চ ভোকাবুলারি থেকে ইংলিশ ভোকাবুলারিতে এসছে। এর ফলে একটা বিরাট বড় অ্যাসিমিলেশন ইংলিশ ভোকাবুলারিতে অনেক ক্ষেত্রে, অনেক অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি অ্যাসিমিলেশন হয়েছে। যেমন ফর এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পল দিয়েছি অ্যাসিমিলেশনের, কি করে রিজেমব্লেন্স অফ দ্য ওয়ার্ডস, যখন শব্দের মধ্যে মিল আছে তখন অ্যাসিমিলেট করে গেছে, এক হয়ে গেছে শব্দগুলো। কিরকম? ওয়ান ক্যানট টেল এক্স্যাক্টলি হাউ মাচ মডার্ন রিচ, বড়লোক, আধুনিক যে রিচ, যে শব্দটার মানেটা, সেটা ওল্ড ইংলিশ রিচ মানে ছিল পাওয়ারফুল, ক্ষমতাবান, এবং ওল্ড ফ্রেঞ্চ মানে হচ্ছে রিচ, RICH, এটা মানে ছিল অ্যাকচুয়ালি যে ধনী। But it may be assumed that Old French reach was easily assimilated into the English because there was so much of the similarity between Old English rice and Old French reach, giving to the modern English reach. রাইস মানে ওল্ড ইংলিশে মানে ছিল হচ্ছে যে বড়লোক। তাহলে এই দুটো শব্দ মিলে গিয়ে যেখান থেকে এই রিচ কথাটা ক্রিয়েট হলো। এবং মডার্ন ইংলিশ রিচেস, রিচেস মানে যেটা বড়লোক, সেটা মিডল ইংলিশ রিচেস থেকে এসছে, কেম ফ্রম দ্য ওল্ড ফ্রেঞ্চ রিচেস, RICHESSE। এই দুটো শব্দ RICHESSE মিলিয়ে রিচেস শব্দটা ক্রিয়েট হলো, সেখান থেকে রিচ ডম কথাটা ক্রিয়েট হয়েছে। এবং সরি, মিডল ইংলিশ যে রিচ ডম কথাটা ছিল তাকে সাবপ্লান্ট করে, তাকে বাদ দিয়ে দিল, দিয়ে রিচেস কথাটা এস্টাবলিশ হলো। ফলে এরকম একই রকম ভাবে চয়েক্স, CHYX ফ্রেঞ্চ ওয়ার্ড ছিল, সেখান থেকে চয়েস মডার্ন ইংলিশ, এই চুজ ছিল নেটিভ ভার্ব ইংলিশ, এই চয়েক্স এবং চুজ মিলিয়ে চয়েস কথাটা পরবর্তীকালে ক্রিয়েটেড হলো। একই রকম ভাবে ওল্ড ফ্রেঞ্চ আইল, IYLE, এস এর উচ্চারণ হবে না, আইল মানে দ্বীপপুঞ্জ, অ্যাকচুয়ালি ওল্ড ইংলিশে আইল্যান্ড কথাটা ছিল, এই এসটা, আইল্যান্ড এসটা এই ISLAND এই ফ্রেঞ্চ থেকে এসছে। ফ্রেঞ্চে অনেক নামে কিন্তু আনপ্রোনাউন্স থাকে, এটা মাথায় রাখবে।
এইভাবে অনেক জায়গাতে কিন্তু গ্রামারের রিজেমব্লেন্সেও অনেক ফ্রেঞ্চ ওয়ার্ড ঢুকে পড়ে। কিরকম ভাবে? ফর এক্সাম্পল, ইন ফ্রেঞ্চ নাউন্স অ্যান্ড ভয়েসলেস কনসোন্যান্ট, ফ্রেঞ্চ কিন্তু প্রচুর পরিমাণে ভয়েসলেস কনসোন্যান্ট আছে যার উচ্চারণ হয় না। আমরা দেখেছি, ফর এক্সাম্পল, ফ্রাঁসোয়া, FRANCOIS, ফ্র্যাঙ্কওয়াইস, তাই তো? ফর এক্সাম্পল, জাঁক দেরিদা, JACQUES, জ্যাকুইস বলি না তো, জাঁক বলি, জাঁক রুশো। ফলে ফ্রেঞ্চে অনেক ভয়েসলেস এবং আনপ্রোনাউন্সড কনসোন্যান্টের অস্তিত্ব রয়েছে এবং সেরকম প্রচুর পরিমাণে শব্দও আমরা দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল, ফ্রেঞ্চ নাউন আস হ্যাড ভয়েসলেস কনসোন্যান্ট, এস ইজ আনপ্রোনাউন্সড অ্যাজ এস। এই যে উচ্চারণটা ফ্রেঞ্চে ছিল আ, সেখান থেকে আস, এইটা আমরা উচ্চারণ করাচ্ছি। ভার্ব ইউজার উয়ার ছিল, সেটা ইউজার আমরা ইউজ করাচ্ছি। একই রকম ভাবে নাউন গ্রিফ হ্যাড ভয়েসলেস কনসোন্যান্ট এফ, ইফ এ গ্রি, এফ এর উচ্চারণ হতো না, ফলে এফ কে পরবর্তীকালে ঢোকানো হলো ইংলিশে। একই রকম ভাবে ইংলিশ হাউস, ইংলিশ ওয়ার্ড, ইংলিশ নাউন কি হাউস, ওল্ড ইংলিশ হাস ছিল, ঠিক আছে, হ্যাড ভয়েসলেস কনসোন্যান্ট, এস প্রোনাউন্সড অ্যাজ এস, এবং ইংলিশে এটাকে উচ্চারণ করতে হাস বলে, ফ্রেঞ্চ এটাকে হাউস বলে। একই রকম ভাবে হাফ, এই যে এল এর উচ্চারণটা ছিল না, এল এর উচ্চারণটা ছিল, এটাকে এল এর উচ্চারণটাকে ফ্রেঞ্চ বাদ দিয়ে দিল। এইরকম ভাবে অনেক ধরনের নতুন শব্দ ফ্রেঞ্চ থেকে বড় করা হলো। এইবার আরো একটা খুব, এবার আমরা একদম শেষ দিকে পৌঁছে গেছি। এইবারে আরো অনেক ধরনের শব্দ, ফর এক্সাম্পল ফ্রেঞ্চ ওয়ার্ড, অনেক ওয়ার্ড ক্ষেত্রেই যে ওয়ার্ডের শব্দগুলোর মানে পাল্টে গেছে, ঠিক আছে। ফর এক্সাম্পল, ফ্রেঞ্চ ওয়ার্ডস চ্যারিটি, চ্যারিটির মানে ছিল ভালোবাসা, ঠিক আছে, দ্যাট ইজ লাভ ইন ইংলিশ। সেটা মানে ইংরাজি শব্দের মানে হচ্ছে চ্যারিটি, মানে দান করা, ফলে মানেটা নিল ইংরাজি কিন্তু ওয়ার্ডটা থাকলো ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ ওয়ার্ড ছিল ইগনোরেন্স, ইগনোরেন্স মানে ছিল অ্যাকচুয়ালি আনউইজডম, মানে জ্ঞান না থাকা, একই, কিন্তু এই ওয়ার্ডটাকে, ইগনোরেন্সটাকে একটু পরিমাণে, মানে ইংলিশ ওয়ার্ডটা ছিল আনউইজডম, এই শব্দটাকে পাল্টে ইগনোরেন্স কথাটাকে, ফ্রেঞ্চ ইগনোরেন্স কথাটাকে ইউজ করা হলো। ফলে এই এত এক্সাম্পল তোমাদের দিলে 10 নম্বরের প্রশ্নে তোমরা লিখতে পারবে না, ফলে এই এক্সাম্পল গুলো বাদ দিতে পারো। মোটামুটি প্রথম 12 পাতা যে রিলেটেড টু দ্য ল, রিলেটেড, মানে বেসিক্যালি এই জায়গাগুলো ভালো করে বলবে। কোন কোন জিনিসটা ইন্ট্রোডাকশনে, ব্যাকগ্রাউন্ডে নরমান কনকোয়েস্ট বলবে, এডওয়ার্ড দ্য কনফেসার, উইলিয়াম দ্য কনকারারের নাম করবে, এবং কেন লার্জ নাম্বার অফ দ্য ভোকাবুলারি, যেগুলো গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, লিগাল, মিলিটারি, এক্লেসিয়াস্টিক্যাল, মরাল, ফুড, কুকিং, গেমস অ্যান্ড স্পোর্টস, ড্রেস অ্যান্ড ফ্যাশন, আর্ট অ্যান্ড আর্কিটেকচার অ্যান্ড ফিউডালিজম, এই যে শব্দগুলো যেগুলো আলোচনা করলাম, গভর্নমেন্ট, পলিটিক্স, অ্যাডমিনিস্ট্রেশন, ফিউডালিজম, তারপরে মিলিটারি ওয়ার্ডস, ল টার্ম, এক্লেসিয়াস্টিক্যাল, তারপরে মরাল আইডিয়াস, পেন্টিং, আর্কিটেকচার, রান্না, বেসিক্যালি ফুড অ্যান্ড কুকিং অ্যান্ড অ্যানিমালস কুকড, এইগুলো ভালো করে বলে মোটামুটি 12-13 পাতায় শেষ করে দেবে। ইন্ট্রোডাকশনটা এখান থেকে নেবে, যে কেমন করে ফ্রেঞ্চরা প্রথমবার এলো ইংল্যান্ডে, এবং তারপরে একেবারে আমরা কনক্লুশনে চলে যাব। কনক্লুশনে গিয়ে এইভাবে কনক্লুড করতে পারো পুরো জিনিসটাতে, যে yes, যে different pronunciations of the French loan words, certain reshaping of the old French loans, and change of the meanings of a few loans in the light of the modern French bear testimony to the fact that between the French and the English uninterrupted contact must have going on. ইংলিশ এবং ফ্রেঞ্চের মধ্যে একটা আনইন্টারাপ্টেড কন্ট্যাক্ট চলেছে। কেন না পরবর্তীকালে আরো অনেক আধুনিক শব্দ, মানে ইভেন আফটার সেভারাল সেঞ্চুরিজ আফটার নরমান কনকোয়েস্ট, প্রচুর শব্দ, ফর এক্সাম্পল শ্যাটেল, CHATTEL, ফ্রেঞ্চ ওয়ার্ড। চ্যান্সেলর ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড, চ্যান্সেলর থেকে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর তোমরা বলো, গার্ডিয়ান এটা ফ্রেঞ্চ ওয়ার্ড। এই বিভিন্ন শব্দগুলো, মিরাকল, সার্ভিস, এই বিভিন্ন শব্দগুলো কিন্তু পরবর্তীকালে ঢুকেছে। আরো অনেক শব্দ আমরা ইউজ করি প্রত্যেক দিনের, তোমরা দেখেছো পকেট, পকেট মানে কি, কোথায় আছে পকেট শব্দটা, কোথায় পেয়েছো পকেট, COQUETT, সব ভুলে গেছো। রেপ অফ দ্য লকে
ককেট শব্দটা ছিল, ককেট মানে দ্য উইমেন হু অ্যাট্রাক্টস মেন, যে পুরুষ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে, তাকে ককেট বলা। একই রকম ভাবে পারোল, পারোল কথাটা তোমরা ইউজ করেছো। পারোল মানে হচ্ছে মানে মানে এক্স্যাক্টলি পারোল মানে তোমরা যেটা ইউজ করছো সেই পারোল নয়। পারোল মানে কাউকে একটা লিঙ্গুইস্টিক পারোল নয়। পারোল মানে ইন্ডিভিজুয়াল ইউজ, এবং যদি কেউ জেল থেকে বেল নেয় তাকে পারোলে ছাড়া হচ্ছে, শর্ত সাপেক্ষে তাকে পারোল বলা হয়। একই রকম ভাবে রাধেভু, রাধেভু মানে কি রেন্ডেভাউস, মানে হ্যাপি মিটিং প্লেস। আই উইল মিট উইথ সামওয়ান ইন আ রাধেভু, আমি তার সঙ্গে একটা রাধেভুতে মানে দেখা করবো ভালো একটা জায়গাতে। ব্রিগেড, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ট্যাবলিউ, ড্রাগুন, ড্রাগুন, ড্রাগুন টেনে নিয়ে যাওয়া। লিয়াজো, লিয়াজো মানে এক ধরনের সম্পর্ক, এক ধরনের আঁতাত তৈরি করা। এই প্রত্যেকটাই ফ্রেঞ্চ শব্দ। ফলে পরবর্তীকালেও ফ্রেঞ্চ এবং ইংল্যান্ডের মধ্যে একটা কনস্ট্যান্ট ইন্টারাকশন চলেছে। দিস কন্টিনিউড কন্ট্যাক্ট কনস্টিটিউটস a well-marked contrast between the French and the Scandinavian. Scandinavian word আগে এসছে শব্দগুলো, আর পরে নতুন শব্দ স্ক্যান্ডিনেভিয়ান থেকে আসেনি, কিন্তু ফ্রেঞ্চ কিন্তু কন্টিনিউয়েশন হয়েছে। French loanwords in English vocabulary in fact even continued after the Norman conquest. পরবর্তীকালে এসছে 18th century-তে এসছে, অন্যান্য সময় এসছে, which seems to have been broken off somewhat abruptly after the Norman conquest. Scandinavian যে ইনফ্লুয়েন্স এটা নরমান কনকোয়েস্টে ভেঙে গিয়েছিল, কিন্তু ফ্রেঞ্চ এটা কন্টিনিউ করেছিল। সো এই হচ্ছে মোটামুটি ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স। আজকের ক্লাসে আমি পড়াবার চেষ্টা করলাম। আমি যে অংশগুলো মোটামুটি মার্ক করলাম, পিকে বোস, প্রশান্ত কুমার বোসের বই থেকে, বইটা খুবই ভালো, স্ট্যান্ডার্ড বই, কারণ এখানে লোন ওয়ার্ডস এর এক্সাম্পল গুলো খুব সুন্দর ভাগ করে করে দেওয়া আছে। ফলে এই বই ইউজ করে আর এস কুডের বইটা খুবই ভালো, কিন্তু আর এস কুডের বইটা একটু ডিফিকাল্ট, আর অফলি ইয়েস পারসনের বইটা খুবই ডিফিকাল্ট, দ্য গ্রোথ এন্ড দ্য স্ট্রাকচার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ফলে আমি পিকে বোসের বই থেকে তোমাদেরকে স্ক্যান করে দিচ্ছি, এবং এছাড়াও অন্যান্য মেটেরিয়াল গুলো তোমাদেরকে দিয়েছি। আমার মনে হচ্ছে যে এই মানে ভায়োল শিফট এবং অন্যান্য জিনিসগুলো সেগুলো অন্যান্য জায়গাতে ভালো আছে পিকে বোসের বই থেকে, বইয়ের থেকে। ফলে সেগুলো প্রত্যেকটি গুগল ড্রাইভে আছে, তোমরা যে কোনো সময় দেখে নিতে পারো, তোমাদের গ্রুপের মধ্যেও আছে। ফলে আজকে আমরা ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স শেষ করলাম। এর পরের ক্লাসে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন এবং গ্রোয়িং জেন্ডার বায়াস, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে যে লিঙ্গের বৈষম্য কি করে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। অজস্র ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে এবার করতে পারো আজকের ক্লাসে। Any questions regarding today's class? স্যার আপনি কাশ্মীরের ডিশটার নাম বললেন, কি নাম বললেন? রোজ, আমি ডিশটার নাম এক্স্যাক্টলি ভুলে গেছি, আমি দেখে জানাবো, মানে নামটা জাস্ট ভুলে গেলাম। আচ্ছা কাশ্মীরি কি একটা, স্যার গুগলে দেখলাম, পেলাম না। আমিও ভুলে গেলাম, আমি জাস্ট ভুলে গেলাম, জেনে বলছি। স্যার ওই পাহাড়ি অঞ্চলে কি একটা মানে খাবারের নাম আছে, খাবার না পানীয় ঠিক জানি না, নুনচা বলে একটা খাবার পানীয় পাওয়া যায়। ওটা সিকিমিজ ডিশ, ওটা পানীয় এক ধরনের আর কি, মানে ওই থুপ্পার বিভিন্ন কি বলে দিয়ে হয় নিনচা। সিকিমের আবার ডিশটা একদম আলাদা। সিকিমের ডিশ খুব সিম্পল, যেগুলো তোমার বাড়ির চারপাশে পাওয়া যাবে এরকম জিনিসপত্র দিয়ে ওরা তৈরি করা, ময়দা, চিকেন, এছাড়া তো কিছু নেই, মাংস এবং চিকেন, এটা দিয়ে ওরা তৈরি করে। সিকিমের ডিশ আবার আলাদা, রাজস্থান আবার আলাদা। রাজস্থানে লাল মাছ বলে একটা খাবার পাওয়া যায়, মানে মাংসটাকে, মাটনটাকে ওরা পুরোপুরি মুড়ে ফেলে আর কি, এক ধরনের পাতা দিয়ে দিয়ে তলায় রেখে বেক করে, এবং তাতে রাজস্থানে এক ধরনের লঙ্কা পাওয়া যায়, সেইটা দিয়ে ওরা পুরো রান্নাটাই করে, মানে একটা ঝাল রান্না, পুরো দেখতে হয় লাল রঙের, রাজস্থানি লাল মাছ। আমাদের যেমন ভাপা ইলিশ বা ভাপা ইলিশ বা পাতা যেমন করে ওইরকম টাইপের, একটু অন্য, কারণ ওখানে একটু বেশি পরিমাণে মশলাটা দেওয়া হয়, ওখানে এখানে ভাপা ইলিশে মশলার পরিমাণ কম থাকে। এর ফলে ওদের রাজস্থানি রান্নায় খুব খুব বেশি পরিমাণে রিচ হয়, কারণ ওখানে মানে মানে এত বেশি চারিদিকে ওরা গরম, আমি জানি না কেন ওরা এই গরমের ফলে ওরা রিচ রান্না খেতে পছন্দ করে। সাধারণত উল্টো হওয়ার কথা ছিল, কিন্তু ওরা কিন্তু রিচ রাজস্থানি রান্না খুব হজম করা মুশকিল। ওরা বেশি রেড মির্চটাকে বেশি ইউজ করে, লাল লঙ্কাটা, রেড মিটটাকে বেশি প্রেফার করে। This is Rajasthani lal mas. Rajasthani lal mas. Lal mas. Yes. একটা লাল মাছ আছে আর একটা সাদা মাছ আছে, ঠিক আছে, হোয়াইট মাছ বলে ওরা। দিস ইজ রাজস্থানি লাল মাছ। খেলে তোমাদের ডায়রিয়া হবে আর কি, ঠিক আছে। ফলে যাই হোক, দিস ইজ রাজস্থানি লাল মাছ। দেখে মনে হতে পারে যে অনেকটাই মানে আমাদের মাটন কোরমার মতো, কিন্তু না,
প্রিপারেশনটা একেবারে অন্যরকম হয়। রোগান জোশও নয়, রোগান জোশ আবার কাশ্মীরি রান্না। ওটা তো ভেড়ার মাংস, ল্যাম ল্যাম রাইট রাইট, ওরা বেশিরভাগ ক্ষেত্রে ল্যাম বা শিপটাও ইউজ করে। হ্যাঁ ল্যাম বা শিক। কারণ আমি একটা মানে ভিডিওতে দেখেছিলাম একটা ওয়েডিং পার্টিতে মানে রোজন ওই জোসটা কিভাবে তৈরি করছে ওটা দেখাচ্ছিল। রাইট রাইট রাইট, বেশ। ওরা কোনো রকম গ্যাস ট্যাস ইউজ করে না শুনেছি, ওরা সেই কাঠের কিরকম একটা বড় একটা উনুন তৈরি করে, ওটার মধ্যেই সমস্ত কিছু রান্না হয়। ওটার মধ্যেই করে, এবং ওরা মানে এই যে বড় বড় বিয়ে বাড়ির রান্নাটা না, ওরা গ্যাস ইউজ করে না, ওরা পুরোটাই ইম্প্রোভাইজ উনুন, মানে বিয়ে বাড়ির জন্য তৈরি করে একটা উনুন তৈরি হবে, মানে 10-12টা উনুন তৈরি হবে, তার উপরে রান্না এরকম ভাবেই ওরা করে। বেশ, আমি তালিকাটা করছি, আমি রেকর্ডিংটা অফ করছি, বিকজ তোমাদের অফিসিয়াল এমনি অ্যাজ সাচ কোনো প্রশ্ন দেখছি না। স্টপিং